আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই জাগরণ উপলক্ষে সারা দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে, সেই কেন্দ্রের কর্মসূচির অন্যতম আজকের বাস্তবায়নকারী শাখা চট্টগ্রাম জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাংস্কৃতিক প্রোগ্রামের মাঝখানে বক্তব্য আসলে খুব বেশি কঠিন। সবাই চায় একটু সাংস্কৃতিক পরিবেশনা দেখবে এবং স্বাভাবিকভাবেই বক্তব্য আমরা অনেক বেশি শুনি, কিন্তু সাংস্কৃতিক পরিবেশনায় এই আয়োজনগুলো আমাদের জন্য খুব কম হয়ে যায়। আমরা আজকের এই প্রোগ্রামে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাইয়ের পটভূমিকে যারা পরিবর্তন করতে, যাদের শাহাদাত আইকনিক শাহাদাত ছিল শহীদ আবু সাইদ ভাই, শহীদ মীর মুগ্ধ, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই, ওনারা সহ সারা দেশে যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করি। যারা জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 30 থেকে 40 হাজার শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ পথচারী, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, সকল স্তরের মানুষ যারা আহত হয়েছিল, এখনো যারা পঙ্গুত্ব বরণ করে তাদের জীবনের এক কঠিন সময় অতিক্রম করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে দ্বিতীয় বর্ষপূর্তিতে এই আয়োজন করেছি। এই আয়োজন ধরে আমরা যেটা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে কেবলমাত্র বিদেশি সংস্কৃতি কিংবা ইসলাম বিদ্বেষী সংস্কৃতির মাধ্যমে খুনি হাসিনা তার শাসন আমলে যেইভাবে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, এর বাইরেও আমাদের একটি সংস্কৃতি রয়েছে, যেই সংস্কৃতির মাধ্যমে এই উপমহাদেশে বাংলা ছিল বরাবর মুসলিম উদ্দেশিত এবং বাংলা ছিল বরাবর মুসলমানদের নেতৃত্ব দানকারী একটি অঞ্চল, যে অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ছিল, নিজস্ব সভ্যতা ছিল এবং যে অঞ্চলের সভ্যতা বিনির্মাণ হয়েছে এখানকার ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় আবেগের উপর। একটি রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার জন্য সেই রাষ্ট্রের কেবলমাত্র সেখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মাথা বিক্রি করলে হয় না, বরং সেই রাষ্ট্রকে পরাধীন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই রাষ্ট্রের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে। এখানকার যারা বাঙালি, বিভিন্ন ধর্মে যারা রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। সবকিছু ভুলে গিয়ে ভারত বাংলা আমাদের উপর এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল যেন সেখানকার সংস্কৃতিগুলো আমাদের ছোট ছোট ভাইরা, ছোট ছোট বোনেরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেদেরকে তৈরি করে। দীর্ঘ একটি নির্যাতন নিষ্পেষণের যুগ অতিক্রম করেছে। 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত খুনি হাসিনা এহেন কোন রাজনৈতিক দল নেই যারা তার মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকেই গুম, খুন, নানাভাবে নির্যাতন নিষ্পেষণে তারা স্বীকার করেছে। আজকে যারা সরকার গঠন করেছেন, আপনাদের মনে থাকবে আপনাদের একজন বলশিয়ান নেতা, যিনি তার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমার এই উচ্চতা নিয়ে কারোর সামনে মাথা নত করার মতো অবস্থা নাই।
তার নাম আপনারা সকলেই জানেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পরিবারের তিনি সন্তান। আপনাদের মনে থাকবে সিলেটের বলশিয়ান নেতা যিনি গুমের শিকার হয়েছিলেন, পরবর্তী সময়ে তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে খুনি হাসিনা কিভাবে নাটক করেছিল, সেই মরহুম ইলিয়াস আলীর কথা আপনাদের মনে থাকবে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বিএনপির প্রথম সারির একজন বলশিয়ান নেতাকে হত্যা করা হয়েছিল, জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল। এই যে সূচনা তারা করেছিল, সেখান থেকে তাদের যে সাহস বৃদ্ধি পেয়েছিল, তারা দেশের সাধারণ জনগণকে গুলি চালাতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করেনি। 2009 সালে ক্ষমতায় আসার পরেই খুনি হাসিনা সর্বপ্রথম বাছাই করেছিল যে বাংলাদেশকে যদি ভারতের আজ্ঞাবহ করতে হয়, তাহলে তার কাদের উপর নির্যাতন নিষ্পেষণ করতে হবে, কাদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। সেই দিন খুনি হাসিনা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের যে সেনাবাহিনী, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যদি মেরুদণ্ড ভেঙে ফেলা হয়, তাহলে ভারত যা চাইবে আমি তাই দিতে পারবো। এজন্যই সর্বপ্রথম বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের যারা দেশপ্রেমিক সেনাবাহিনী, সেখানে 57 জন অফিসারকে সেদিন হত্যা করা হয়েছিল। যারা বাংলাদেশ পন্থী, যারা খুনি হাসিনার এই অর্ডার মেনে নিতে পারত না, এই ধরনের অসংখ্য বিডিআর বাহিনীর সদস্যদের সেই দিন নির্মমভাবে কারাগারে নিক্ষেপ করে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং হাসিনার আজ্ঞাবহ যারা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এই ইতিহাসগুলো আমাদের কাছে নতুন নয়। এই নির্যাতনের ইতিহাস আমাদের কাছে অনেক পুরাতন। 2013 সালে শাপলা চত্বরে যখন হত্যা চালানো হয়েছিল আলেমদের উপর, 2014 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি যখন আহ্বান করেছিলেন, সেই দিন কতজন মানুষকে হত্যা করা হয়েছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট রয়েছে। শুধু তাই নয়, এই দীর্ঘ পথ চলায় কখনো 4 দলীয় ঐক্যজোট, আবার কখনো 18 দলীয় ঐক্যজোট, কখনো 20 দলীয় ঐক্যজোট একের পর এক তাদের নেতৃবৃন্দের উপর নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে। রাজপথে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, রাজনৈতিক কর্মীরা গুম খুনের শিকার হয়েছে, জীবন দিয়েছে, কিন্তু খুনি হাসিনার পতন হয়নি। খুনি হাসিনার পতন হয়েছে, এমন পতন হয়েছে যে ছোট ছোট মানুষগুলো রাজপথে আমরা নেমে আসার পরে খুনি হাসিনা বুঝতেই পারেনি তার এইরকম একটা ভয়াবহ পতন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেদিন খুনি হাসিনা মনে করেছিল আজকে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই আন্দোলনকারীরা ছোট মানুষ, এরা আমার বিরুদ্ধে আন্দোলন করে কি করবে? বড় বড় রাজনৈতিক দলগুলোকেই তো আমি ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করেছি। কাউকে কারাগারে নিক্ষেপ করেছি, কাউকে গুম করেছি, কাউকে খুন করেছি, কাউকে এমন ভীতি দেখিয়েছি যে রাষ্ট্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো যে আমাদের ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া ছাত্রগুলোই সেদিন রাজপথে এমন ভাবে নেমে এসেছিল, যাদের রাজপথে আসা দেখে সেই পরিবারের বাবারা, মায়েরা, সাধারণ দোকানদার পর্যন্ত, রাস্তার রিক্সাওয়ালা পর্যন্ত খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই নেমেছিল। এই লড়াই কোনো দলের ছিল না, এই লড়াইয়ের কোনো মাস্টার মাইন্ড ছিল না, এই লড়াই এমন কোন লড়াই ছিল না যে কোনো শক্তির উত্থানের জন্য লড়াই হচ্ছে, বরং আমাদের এই লড়াই ছিল যে বাংলাদেশে যে খুন, গুম এবং যে হত্যার সংস্কৃতি কায়েম করেছে খুনি হাসিনা, সবকিছুকে ভুলণ্ঠিত করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীকে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সেদিন রাজপথে ওয়াসিম, রাজপথে শান্ত, রাজপথে ওমর ফারুক ভাইয়ের মতো এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাজপথে নেমে এসেছিল, এবং ঢাকার রাজপথ থেকে শুরু করে ঢাকা, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা সেদিন শহীদ হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা উদারতা আহ্বান রাখতে চাই জাতির সামনে। আমরা সেদিন যারা রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, আমরা কোন শহীদ যারা আমাদের পাশে দাঁড়িয়ে যে ভাইগুলো শহীদ হয়েছে, তাদের শাহাদাতের পরে যখন আমরা তাদেরকে সেখান থেকে উঠাচ্ছিলাম,
আমরা তো দেখিনি যে কারো রক্তের রং সাদা, কারো রক্তের রং কালো, কিংবা কারো রক্তের রং লাল। আমরা সেদিন দেখেছিলাম সকলের রক্তের রং একই রকম, তাদের সকলের রক্তের রং ছিল লাল। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরে এসে আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, আমাদের চিন্তা ঐক্য না হতে পারে, আমাদের আদর্শিক দূরত্ব থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের শাহাদাত ছিল কেবলমাত্র খুনি হাসিনার পতনের মাধ্যমে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করে, যেই বাংলাদেশের মাধ্যমে একজন কৃষকের ছেলে কেবল কৃষক হবে না, একজন জমিদারের ছেলে জমিদার হবে না, বরঞ্চ বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা লড়াই করেছিলাম। আমরা রাজনৈতিক একটি নতুন সংস্কৃতি চাই, যেখানে কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো সংঘাত থাকবে না, বরঞ্চ প্রত্যেকটি দল তাদের আদর্শ, তাদের কর্মসূচি, তাদের কর্মপন্থা এমন ভাবে বাস্তবায়ন করবেন যেভাবে বাস্তবায়ন করলে জনগণ উপকৃত হবে। তার ওই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। সেই ছাত্র সংসদ নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত ছাত্র সংসদগুলো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ক্যাম্পাসগুলোকে শান্ত রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করা যায়। যদি আমরা দেখেছি কেবলমাত্র রাজনৈতিক আদর্শের ভিন্ন চিন্তার কারণে কোনো কোনো জায়গায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সবাইকে উদারত আহ্বান রাখতে চাই, আসুন নতুন বাংলাদেশ গঠন করার জন্য যেই পরিশ্রম করা প্রয়োজন আমরা সেই পরিশ্রম করব। নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা কেবল রাজপথে মিছিল আর মিটিং নয়, বরঞ্চ টেবিলে বসে বিভিন্ন মত, বিভিন্ন পথের মানুষ একসাথে বসে এই বাংলাদেশকে আমরা নতুন করে সাজাতে চাই। যারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে বলে যারা বাংলাদেশকে বিভাজন তৈরি করেছে, 72-এর সংবিধানের মাধ্যমে যারা মানুষকে খুন গুমের সংস্কৃতি চালু রেখেছিল, যারা বাংলাদেশকে নতুন করে ষড়যন্ত্র করছে, সেই নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের রাজপথে যদি সকলকে নেমে আসতে হয়, আবার বাংলাদেশের জোড়াই হবে, আবার সাংস্কৃতিক বিপ্লব হবে, কিন্তু বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে ফিরতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উদারত আহ্বান রাখতে চাই, আমরা এমন একটি জেনারেশন তৈরি করছি যেই জেনারেশনের সাথে 2024 সালে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। সেই জেনারেশন যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমরা স্বপ্ন দেখি একটি কল্যাণমূলক নেতৃত্বের মাধ্যমে, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং কল্যাণমূলক শিক্ষার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে ফেলবো। আমরা রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলেও আমরা এক টেবিলে বসে চা খাবো, আমরা একসাথে বসে আমাদের আন্দোলন সংগ্রামের কথা হবে, কিন্তু এমন বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে কোনো টেন্ডারবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, একে অন্যকে হত্যা করবে না, গুম এবং খুনের সংস্কৃতি কায়েম হবে না। আমরা চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা উদারত আহ্বান রাখতে চাই। তাই আসুন, আমাদের এই বিপ্লবের অন্যতম পথ হলো সাংস্কৃতিক বিপ্লব। কেবলমাত্র নাটক সিনেমার মাধ্যমে নয়, বরং আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে আমরা যদি আমাদের সকলকে নিজের সংস্কৃতি বোঝাতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশ পরিবর্তনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, শোষণহীন বাংলাদেশ। বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই করে আমাদের ভাইরা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের বাংলাদেশ, এই উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।